সুপ্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান নবম অধ্যায় রেওয়ামিলের সৃজনশীল 1 নাম্বার। আমরা এর আগের ক্লাসে শিখেছিলাম রেওয়ামিলে কোন কোন দফা আসে, কোন কোন দফা আসে না, এবং এটা শিখেছিলাম রেওয়ামিলে ডেবিটের উদ্বৃত্ত কোনগুলো আসে, ক্রেডিট উদ্বৃত্ত কোনগুলো। তোমরা অবশ্যই আমার প্রথম ভিডিও দেখে নেবে। দেখো, আজকের আলোচনার বিষয় সৃজনশীল 1 শিহাব অ্যান্ড ব্রাদার্সের 2025 সালের ডিসেম্বর মাসের উদ্বৃত্তগুলো নিম্নরূপ। আমার মূলধনটা হচ্ছে কি ক্রেডিট। এরপরে দেওয়া হচ্ছে হাতে নগদ 1 আমি গতকালকে যে ভিডিও তোমাদের দিয়েছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে হাতে নগদ 1 রেওয়ামিলে আসবে না। তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখে নিবে। প্রাপ্য হিসাব ডেবিট, চলতি সম্পদ প্রদেয় হিসাব এটা হচ্ছে ক্রেডিট। তারপরে উত্তোলনটা হচ্ছে কি ডেবিট, ক্রয় ডেবিট, বিক্রয় ক্রেডিট। এরপরে বিনিয়োগের সুদ এটা হচ্ছে আয় ক্রেডিট। সমাপনী মজুত পণ্য রেওয়ামিলে আসবে না। তাহলে আমরা দুইটা পেলাম, একটা হচ্ছে হাতে নগদ 1 এটা রেওয়ামিলে আসে না, সমাপনী মজুত পণ্য এটা রেওয়ামিলে আসে না। এরপরে দেখো বীমা সালামি ডেবিট, আমদানি শুল্ক ডেবিট, কমিশন প্রাপ্তি এটা হচ্ছে ক্রেডিট, এটা হচ্ছে আয়। বিনিয়োগ সম্পদ এটা হচ্ছে ডেবিট, ব্যাংক জমার সুদ এটা হচ্ছে আয় ক্রেডিট। এরপরে আসবাবপত্র স্থায়ী সম্পদ ডেবিট, বিজ্ঞাপন এটা খরচ ডেবিট, প্রারম্ভিক মজুত পণ্য এটা খরচ ডেবিট, সমাপনী ব্যাংক জমা চলতি সম্পদ ডেবিট। ক নম্বর কোশ্চেন কি বলেছে, রেওয়ামিলে যে যে দফা অন্তর্ভুক্ত হবে না তার মোট পরিমাণ নির্ণয় করো। তাহলে রেওয়ামিলে আসবে না দুইটা দফা, হাতে নগদ 1/1/2025 আর হচ্ছে সমাপনী মজুত পণ্য, এই দুইটা লেনদেন রেওয়ামিলে আসবে না। এরপর বলছে উপযুক্ত খতিয়ানের উদ্বৃত্ত দ্বারা শিহাব অ্যান্ড ব্রাদার্সের একটি রেওয়ামিল তৈরি করো। ওকে, আমরা একটা রেওয়ামিল তৈরি করবো। গ নম্বর বলছে উপযুক্ত তথ্য হতে মুনাফা জাতীয় আয় আর মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। খুবই সহজ একটা অঙ্ক, তোমরা খুব মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত। ওকে, ক নম্বর কোশ্চেন দেখো, এখানে ক নম্বর যেটা বলেছিল যে যে দফা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তার মোট পরিমাণ, আমরা ঘর টানলাম বিবরণ টাকা টাকা। ওকে, আমরা জানি এখানে হাতে নগদ 1/1/25 15,000 টাকা লিখবো। হাতে নগদ 1/1/2025 15,000 টাকা। এরপরে যাচ্ছে সমাপনী মজুত পণ্য লিখবো, সমাপনী মজুত পণ্য কত টাকা আছে 12,000 টাকা, যোগ করলে 27,000 টাকা। এ হচ্ছে ক নাম্বার, যে যে দফা অন্তর্ভুক্ত হবে না তার মোট পরিমাণ নির্ণয়। খ নাম্বার কি বলেছে, উপযুক্ত খতিয়ানের উদ্বৃত্ত দ্বারা শিহাব অ্যান্ড ব্রাদার্সের একটি রেওয়ামিল প্রস্তুত করো। এখন আমরা এই উদ্বৃত্তগুলো থেকে খতিয়ান তৈরি রেওয়ামিল তৈরি করব। আমরা এই খতিয়ানের উদ্বৃত্তগুলো দ্বারা একটা রেওয়ামিল তৈরি করব। আমি রেওয়ামিলের ঘর টানলাম। তোমরা জানো রেওয়ামিলের ঘর হলো 5টি, ক্রমিক নং, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ওকে, আমরা লিখবো 1 নাম্বার কি দেওয়া আছে, মূলধন 1,10,000 টাকা লিখবে এখানে মূলধন। ক্রেডিটে বসবে 1,10,000 টাকা। ওকে, এবার হাতে নগদ আসবে না, প্রাপ্য হিসাব 25,000 টাকা 2 নাম্বার। ডেবিট হচ্ছে 25,000 টাকা, প্রাপ্য হিসাব ডেবিট, এটা চলতি সম্পদ। এরপরে প্রদেয় হিসাব 3 নাম্বার। দেখো, প্রদেয় হিসাব হচ্ছে চলতি দায়, কত টাকা আছে 15,000 টাকা, এটা বসবে ক্রেডিটে। এরপর কি হচ্ছে উত্তোলন, উত্তোলন হলো ডেবিট, উত্তোলন কত টাকা আছে 10,000 টাকা, ডেবিটে লিখবো 10,000 টাকা। এরপর আছে হলো ক্রয় 30,000 টাকা ডেবিট। এরপর আছে বিক্রয় ক্রেডিট, কত আছে 45,000 টাকা লিখবো ক্রেডিটে। এরপর বিনিয়োগের সুদ, এটা হচ্ছে আয় বিক্রয়ের মতোই, 3,000 টাকা ক্রেডিট। এরপর হচ্ছে সমাপনী মজুত পণ্য আসবে না। এবার হচ্ছে কি বীমা সালামি 5,000 টাকা লিখবো, বীমা সালামি ডেবিট হচ্ছে 5,000 টাকা। ওকে, এরপর হচ্ছে আমদানি শুল্ক 3,500 টাকা, ডেবিটে হলো 3,500 টাকা। এরপরে কমিশন প্রাপ্তি, এটা হচ্ছে আয় ক্রেডিট, কমিশন প্রাপ্তি 2,000 টাকা। এরপরে দেখা আছে বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ
সম্পদ কত টাকা আছে? 30,000 টাকা। এরপর আছে কি ব্যাংক জমার সুদ 500 টাকা, এটা হচ্ছে আয়, এটা হচ্ছে ক্রেডিট। এরপরে দেখো লেখা আছে আসবাবপত্র স্থায়ী সম্পদ 40,000 টাকা, ডেবিট। এরপরে কি দেওয়া আছে? বিজ্ঞাপন 1000 টাকা, বিজ্ঞাপন হচ্ছে 1000 টাকা, এটা হচ্ছে ডেবিট এন্ট্রি। এরপরে প্রারম্ভিক মজুত পণ্য 25,000 টাকা, এটা হচ্ছে ডেবিট। এরপরে সমাপনী ব্যাংক জমা 6,000 টাকা, এটাও ডেবিট, কারণ চলতি সম্পদ। 6,000 টাকা। আমরা দেখব দুই পাশের টাকার যোগফল মিলে কিনা। মাথায় রাখবে রা মিল তখনই মিলে যাবে যখন দুই পাশে টাকার যোগফল মিলবে। আমরা ডেবিটটা যোগ করবো কত টাকা আসে এবং ক্রেডিট যোগ করবো দেখি কত টাকা আসে। আমাদের ডেবিট পাশের যোগফল হচ্ছে 1,75,500, 1,75,500 টাকা। ওকে, আমরা দেখবো ক্রেডিটের যোগফল কত আসে। ক্রেডিটের যোগফল হচ্ছে 1,75,500। এর মানে আমাদের ডেবিট এবং ক্রেডিট পাশ মিলে গেছে, এটা হচ্ছে মোট। ওকে, এই হচ্ছে আমাদের রা মিল। মজার ব্যাপার খেয়াল করো, তোমাদের একটা টেকনিক শিখিয়ে দিই। রা মিলটা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে কিভাবে করব। খেয়াল করবে যে রা মিলে ক্রেডিটের এন্ট্রি কিন্তু কম। তোমরা যখন পরীক্ষার হলে রা মিল দিবে তখন কি করবে? একটা কৌশল অবলম্বন করবে। যেমন এখানে ক্রেডিট যে এন্ট্রিগুলো সেগুলো পেন্সিল দিয়ে এমনভাবে দাগ দিবে যেন তুমি শুধু বুঝতে পারো আর কেউ যেন বুঝতে না পারে। যেমন মূলধন এটা ক্রেডিট, এর প্রতি হিসাব ক্রেডিট, এরপর বিক্রয় ক্রেডিট, বিনিয়োগ সুদ এটা ক্রেডিট, এরপর বিমা কমিশন প্রাপ্তি এটা হচ্ছে ক্রেডিট, ব্যাংক জমা সুদ ক্রেডিট, এই কয়েকটা হচ্ছে ক্রেডিট। আমরা এভাবে প্রথমে কয়েকটা ফোঁটা দিয়ে নেব, এগুলো ক্রেডিটে বলবো, বাকিগুলো হচ্ছে ডেবিট। দুইটা বাদে যে দুইটা ক নাম্বারে আসছে রা মিল আসবে না। তাহলে দেখবা খুব দ্রুত সময়ের মধ্যে তোমার রা মিলটা হয়ে যাবে। এবং যখন দেখবে রা মিলের দুই পাশে যোগফল মিলে যাবে তখন রা মিলটা হয়ে গেছে, এটা মাথায় রাখবে। যদি কোনো কারণে দেখো দুই পাশে মিলে যায়নি তাহলে বুঝতে হবে কোনো একটা এন্ট্রি ভুল হয়েছে। যদি দেখো না কোনো এন্ট্রিও ভুল হয়নি তারপর দুই পাশ মিলেনি, তাহলে যত টাকা কম আছে যে পাশে সেই পাশে ওই টাকাটা বসিয়ে লিখতে হবে অনিশ্চিত হিসাব। এই অনিশ্চিত হিসাব লিখে মিলাইতে হবে। এ হচ্ছে রা মিল। ওকে, আমরা এখন গ নাম্বার করবো। দেখো গ নাম্বার কি বলেছে? উপযুক্ত তথ্য হতে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। দেখো তোমাদের এই মূল বইতে একটা ইঙ্গিত দেওয়া আছে। তোমাদের মূল বইয়ে এখানে লিখে দেওয়া আছে ইঙ্গিত 1, মুনাফা জাতীয় ব্যয় কি? মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে বিকৃত বর্ণের ব্যয় যোগ অন্যান্য পরোক্ষ ব্যয়। এরপরে 2 নম্বর ইঙ্গিত দেওয়া আছে বিকৃত বর্ণের ব্যয় বলতে কি বোঝায়? প্রাথমিক মজুত পণ্য যোগ নিট ক্রয়, যোগ ক্রয় সংক্রান্ত খরচ মাইনাস হচ্ছে সমাপনী মজুত পণ্য। এটা তোমাদের মূল বইয়ের 1 নম্বর সৃজনশীলের নিচে ইঙ্গিত দেওয়া আছে, এটা খেয়াল রাখবে। ওকে, আমরা করব এখানে মুনাফা জাতীয় আয় ব্যয়ের জন্য এরকমভাবে একটা ঘর টানতে হবে। বিবরণ টাকার ঘর হবে 3টা। উপরে লিখেছি মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। তো প্রথমে যেটি বলছে মুনাফা জাতীয় আয়, আমরা লিখবো এখানে মুনাফা জাতীয় আয়। আমরা এখানে টান দেবো, মাথায় রাখবে এখানে মুনাফা জাতীয় আয় কি কি দেওয়া আছে একটু খেয়াল করো। মূলধন, হাতে নগদ প্রাপ্য, প্রদেয়, উত্তোলন, বিক্রয়। এই যে বিক্রয়টা এটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। মাথায় রাখবে মুনাফা জাতীয় আয়গুলো হচ্ছে ক্রেডিট এন্ট্রি। আমরা রা মিল যেটা করলাম মাত্র, সেই রা মিলের ক্রেডিটে যে এন্ট্রিগুলো আসছে সেগুলো হচ্ছে মুনাফা যে আয় আছে ওর মধ্যে দায়ও আছে। তো আমরা খুঁজে বের করবো মুনাফা জাতীয় আয় কোনগুলো। তাহলে পেলাম একটা বিক্রয়, কত টাকা আছে বিক্রয়? 45,000 টাকা। আমরা এটা সেকেন্ড কলামে লিখবো যে বিক্রয় ফেরত থেকে মাইনাস করতাম। এখানে বিনিয়োগের সুদ দেওয়া আছে 3,000, আমরা লিখবো বিনিয়োগের সুদ 3,000 টাকা। এরপর দেওয়া আছে এই পাশে খেয়াল করো, এই যে কমিশন প্রাপ্তি 2,000 টাকা, লিখবো কমিশন প্রাপ্তি 2,000 টাকা। ওকে, এরপর দেখা যাওয়া আছে ব্যাংক জমার সুদ, অর্থাৎ ক্রেডিটের যে এন্ট্রিগুলো ছিল ওখান থেকে খুঁজে বের করতে হবে।
500 টাকা লিখব। ব্যাংক জমার সুদ 500 টাকা। আর কিছু দেওয়া নেই, আমরা যোগ করি কত টাকা আসে তাহলে? 45 দিন 48, 50,500, আমরা লিখবো এখানে 50,500 টাকা ক্লোজ। এটা হচ্ছে মোট মুনাফাজাত আয়, লিখবো এখানে মোট মুনাফাজাত আয় হচ্ছে 50,500 টাকা। এখন আমাদের করতে হবে মুনাফাজাত ব্যয় সমূহ। তাহলে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করি, এখানে লিখবো মুনাফা জাতীয় ব্যয়। আমি একটু আগে তোমাদের ইঙ্গিত দেখিয়েছিলাম মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে দুই রকম, একটা হলো বিক্রিত পণ্যের ব্যয়, এর সাথে যোগ হবে পরোক্ষ ব্যয়গুলো। তো বিক্রিত পণ্যের ব্যয় প্রথমে লিখবো আমরা, লিখবো বিক্রিত পণ্যের ব্যয়। মাথায় রাখতে হবে বিক্রিত পণ্যের ব্যয়ের প্রথম এন্ট্রি হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। আমরা খুঁজে বের করবো প্রারম্ভিক মজুত পণ্য কোথায় আছে, এই যে প্রারম্ভিক মজুত পণ্য 25,000 টাকা, মাথায় রাখবে সবসময় এটা। তাহলে এখানে বসবে প্রারম্ভিক মজুত পণ্য। দেখো প্রারম্ভিক মজুত পণ্য কত টাকা আছে? 25,000 টাকা। আমরা সেকেন্ড কলামে লিখবো 25,000 টাকা। এরপর লিখবো হচ্ছে ক্রয়, কত আছে? 30,000। সেকেন্ড কলামে বসবে কারণ এখানে ক্রয় ফেরত দেওয়া নাই। এরপরে ক্রয় সংক্রান্ত যে আনুষঙ্গিক খরচ, যেমন আমদানি শুল্ক আছে, এই আমদানি শুল্ক লিখবো আমরা। কত আছে আমদানি শুল্ক? 3,500 টাকা দেখবো এখানে। দেখবো আর কোনো ক্রয় সংক্রান্ত খরচ দেওয়া আছে কিনা, পরিবহন বা অন্য কোনো কিছু দেওয়া নেই, আমরা যোগ করবো 25 আর 30, 55 আর 3, 58,500। এখান থেকে বাদ দেওয়া হলে সমপরিমাণ মজুত পণ্য 12,000 এবং মাইনাস 12,000 বাদ দাও, কত আসে তাহলে? 46,500 টাকা। এখন লিখবো অন্যান্য পরোক্ষ ব্যয়, লিখবো যোগ অন্যান্য পরোক্ষ ব্যয় কি কি আছে আমাদের এখানে দেখতে হবে। অন্যান্য পরোক্ষ ব্যয় কি কি দেওয়া আছে? তো বিমা সালামি দেওয়া আছে আর বিজ্ঞাপন, এই দুইটা হচ্ছে অন্যান্য পরোক্ষ ব্যয়। লিখবো বিমা সালামি, বিমা সালামি হচ্ছে 5,000 টাকা, আমরা লিখবো এখানে সেকেন্ড কলামে। আর আছে কি বিজ্ঞাপন 1,000 টাকা, তাহলে 6,000 টাকা, আমরা লিখবো এখানে 6,000 টাকা। আর মোট যোগফল কত আসে আমাদের? মোট যোগফল হচ্ছে 52,500 টাকা। ওকে, এটা হচ্ছে মোট মুনাফাজাত ব্যয়, আমরা লিখবো এখানে মোট। এই হচ্ছে আমাদের মুনাফাজাত আয় এবং মুনাফাজাত ব্যয়ের পরিমাণ। তোমরা এই ফরম্যাটে লিখবে। এখানে মনে রাখবে প্রথম কলামে ফাঁকা আছে কারণ এখানে কোনো ফেরত দেওয়া ছিল না, বিক্রয়ের ফেরত নেই, ক্রয়ের ফেরত নেই, এই জন্য আর কি। তোমরা যদি এই ফরম্যাটে না করো তাহলে কিন্তু নাম্বার পাবে না। আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। তোমরা অবশ্যই আমার ভিডিও নিয়মিত দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে। ভালো লাগলে অবশ্যই ভালো কমেন্ট করবে, লাইক এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।